গল্প শুনতে আমরা সকলেই ভালোবাসি, আর গোয়েন্দা বা অদ্ভুতুরে গল্প তো আমাদের সকলেরই প্রিয়। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, ডাক বাংলো। পশ্চিমের ছোট্ট শহর বিশুদ্ধ জলবায়ুর জন্য বিখ্যাত। কিছুদিন এখানেই ডেরা পেতেছি। শহরের চারিপাশে নদী, পাহাড়, প্রান্তর ও অরণ্য প্রভৃতি কিছুরই অভাব নেই। একদিকে শহরের সুবিধা আর অন্যদিকে প্রাকৃতিক সৌন্দর্য, কাজেই জায়গাটি হয়ে উঠেছিল অত্যন্ত লোভনীয়। পশ্চিম দিকে প্রান্তর, তার উপর দিয়ে মাইল খানেক গেলেই পাওয়া যায় দূর বিস্তারী অরণ্য। এর ওর মুখে শোনা গেল বনের ভেতরে মাইল 2 অগ্রসর হলেই নাকি একটি বড় জলাশয় পাওয়া যায়। সেখানে জলক্রিয়া করতে আসে বালিহাঁস ও অন্যান্য বিভিন্ন জাতের পাখি। বালিহাঁসের মাংসে ভেন্ডালু বানালে বড়ই সুস্বাদু হয়। একে শীতকাল, তার উপর আছে গাছের ছায়া, কাজেই রোদের তাপে বিশেষ কষ্ট হবে না বুঝেই একদিন দুপুরবেলায় পাখি মারা বন্দুক নিয়ে বেরিয়ে পড়লাম। এখানকার বাসিন্দাদের মাইল সম্বন্ধে ধারণা হচ্ছে বিদেশিদের পক্ষে বিপজ্জনক। জলাশয়ের দূরত্ব শুনেছিলাম মাত্র 2 মাইল, কিন্তু অত্যন্ত 6 মাইল পথ পার হয়ে যাওয়ার পরে তবে জলাশয়ের নাগাল পেলাম। কেবল জলাশয় নয়, প্রথম দৃষ্টিতে এক ঝাঁক বুনো হাঁসও দেখতে পেলাম এবং তাক করে বন্দুক ছুড়লাম, কিন্তু তারা অনায়াসেই ঝড়রা বৃষ্টিকে এড়িয়ে আকাশে বন্দুকের সীমানার বাইরে গিয়ে চক্কর কাটতে লাগলো। আমি বোকার মতন ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলুম। হাঁসের একটা পালকও পর্যন্ত সংগ্রহ করে উঠতে পারলাম না। কিন্তু আমি নাছোড়বান্দা শিকারী, রাত্রে ভেন্ডালু খাওয়ার জন্য বদ্ধপরিকর। সুতরাং বহুক্ষণ ধরে চলল বুনো হাঁসের পেছনে ছোটাছুটি। কিন্তু হায় অদৃশ্য, আজ ঘুম থেকে উঠে অজান্তে নিশ্চয়ই কোনো অপয়া মানুষের মুখ দেখে ফেলেছি। শেষ পর্যন্ত একটা হাঁসও আমার ভেন্ডালুর উপকরণে পরিণত হতে রাজি হলো না। ধীরে ধীরে অরণ্যে বিকেল নেমে আসলো। সূর্য হেলেছে পশ্চিম দিকে। অরণ্যে বেলা শেষের অন্ধকার নামে তাড়াতাড়ি। এই বেলা বাড়িমুখো না হলে বিপদের সমূহ সম্ভাবনা। চটপট পা চালিয়ে দিলুম, কিন্তু আধ ঘন্টা ঘোরাঘুরির পরে আবিষ্কার করলাম একটা প্রাঞ্জল করা প্রাঞ্জল সত্য: আমি পথ হারিয়েছি। অচেনা গভীর বনে সন্ধ্যের মুখে পথ হারানো যে কি ভয়াবহ ব্যাপার, ভুক্তভোগী ছাড়া কেউ তা বুঝতে পারবেন না। অন্ধকার হওয়ার আগেই এক জায়গায় একজোড়া ভাল্লুকের দেখা পেয়ে আসন্ন বিপদের গুরুত্বটা আরো ভালো করে হৃদয়ঙ্গম করতে পারলাম। ভাল্লুক যে বেশ বদমেজাজি জানোয়ার, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার সম্বল তো একটা পাখি মারা বন্দুক মাত্র। ব্যস্ত হয়ে বহুক্ষণ ধরে এদিকে ওদিকে ছুটোছুটি করবার পর অবশেষে মনে পড়ল, আমি এসেছি যখন পূর্ব দিক থেকে, তখন পূর্ব দিকে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। পূর্ব দিকে মাইল খানেক পদচালনা করার পরে শহরের সন্ধান পেলুম না বটে, কিন্তু একটা রাস্তায় গিয়ে দাঁড়ালাম। সেখানে ধুলোর ওপরে গাড়ির চাকার দাগ দেখে বোঝা গেল এই পথে যখন যানবাহন চলাচল আছে, তবে কিছুটা দূরেই হয়তো লোকালয় আছে। কিন্তু এর মধ্যে আমার বিপদ আরও বেড়ে গেল। ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। আমি সেই বৃষ্টিতে ভিজে এগোতে লাগলাম। খানিকটা এগোনোর পরে পথের ধারে চোখে পড়ল একখানা ছোট্ট একতলা বাড়ি। বাড়ির গড়ন দেখেই বুঝতে দেরি লাগলো না যে সেটা হলো একটা ডাক বাংলো। বন্য নির্জনতার মধ্যে অত্যন্ত মাথা গোঁজার একটা জায়গা তো পাওয়া গেল। এই সান্ত্বনায় আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। পশ্চিমের আকাশ তখন অন্ধকারে ঢেকে গেছে। একে বৃষ্টি, তার উপরে এই জঙ্গল। পাখিরা বাসা মুখে ছুটে চলেছে। ধীরে ধীরে শুরু হয়ে গেল কুয়াশার ঘন আবরণ। বনের চারিপাশ ক্রমশ
ছায়ায় অস্পষ্ট হয়ে গেল। কোনো জনমানবের সাড়া নেই বটে, কিন্তু সন্ধ্যার অন্ধকারে জমজমাট হওয়ার আগেই ডাকবাংলোয় এসে নিজেকে ভাগ্যবান বলে মনে হতে লাগলো। এখন অবসন্ন পা চলতে চাইছে না। ক্ষুধা তৃষ্ণায় শরীর কাতর। কাপড় চোপড় তো জলে ভিজে গেছে, কাঁটা জঙ্গলে ছিন্ন ভিন্ন, দেহের নানা জায়গা ক্ষতবিক্ষত। আর পিঠের বন্দুকটাকে মনে হচ্ছিল প্রায় 3 গুণ ভারী। আপাতত বাংলোয় আশ্রয় নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। পায়ে পায়ে বাংলোর দিকে এগিয়ে যেতে লাগলাম। বারান্দার রেলিং ধরে স্থিরভাবে দাঁড়িয়ে আছে খাসনামার উর্দি পড়া একটা মূর্তি। নিশ্চয়ই বাংলোর জিম্মাদার। আরও কাছে এসে মূর্তিটাকে ভালো করে দেখবার সুযোগ পেলাম। লোকটা বেশ বুড়ো, বয়স ঠিক মতো ধরবার উপায় নেই। 80 হতে পারে, 90 হওয়াও খুব অসম্ভব নয়। মুখের চামড়ার ভাঁজের মধ্যে ভাঁজ, গলার কাছে মাংস ঝলঝল করছে এবং গায়ের ত্বকও চুপসে কুঁকড়ে গেছে। দেহখানা ছিলা পড়ানো ধনুকের মতন বাঁকা। হেঁট হয়ে নিজের মনে মনে কি যেন বিড়বিড় করে বকছিল। আমি কাছে গিয়ে দাঁড়িয়ে বললাম, ওহে বাপু, তুমি কি এখানকার খাসনামা? সে কোনো জবাব দিল না। 2 হাতে বারান্দায় ভর দিয়ে নিজের বাঁকা দেহখানা সোজা করে তুলে আমার মুখের দিকে দৃষ্টিপাত করল। আমি চমকে উঠলাম। কোনো থুরথুরে বুড়োর চোখ এমন তেজি ও তীব্র দৃষ্টি কি হয়? বললাম, আজ আমি এই বাংলোতেই থাকতে চাই, তুমি কি একটু ব্যবস্থা করে দিতে পারবে? তবু সে জবাব দিল না। তার হাতে একগাছা লাঠি ছিল। সেই লাঠিটা মাটির ওপরে সশব্দে ঠকঠকিয়ে ঠুক ঠুক করে বাংলোর ভেতরে চলে গেল। আমিও তার পিছু পিছু এগিয়ে গেলাম। তারপর সে হঠাৎ করে একটা ঘরের ছিকল খুলে দিয়ে বিনা বাক্যবায়ে সরে পড়ল চোখের আড়ালে। ভাবলুম লোকটা বোবা নাকি, কিন্তু আর একটা ব্যাপার লক্ষ্য করলাম, লোকটার জামাকাপড় ভিজে সপসপ করছে। এখানকার এই পাহাড়ে শেষবেলার বৃষ্টিতে বুড়ো বুঝি ভিজে গেছে। একটা ঘরের মধ্যে গিয়ে ঢুকলাম। সেই ঘর ব্যবহারের একেবারেই অযোগ্য। প্রায় মাসখানিক হয়তো এখানে কোনো ঝাড়পোছ হয়নি। মেঝের ওপরে পুরু ধুলোর আস্তরণ পড়ে আছে। জানি এই সব বন্য ডাকবাংলোয় অতিথিদের জনতা ভেঙে পড়ে না, কিন্তু সরকার মাইনে দিয়ে খানসামা পুষছে কেন? ক্রুদ্ধ স্বরে ডাকলাম, খানসামা, খানসামা। 5-7 বার ডাকাডাকির পরেও কোনো জবাব পাওয়া গেল না। হয়তো আমার সব বন্দোবস্ত করার জন্যে বুড়ো নিশ্চয়ই বাইরে বেরিয়ে গিয়েছে। কিন্তু মনে হলো কোথায় কে যেন মাটির উপরে লাঠি ঠকঠকিয়ে বেরিয়ে বেড়াচ্ছে। হয়তো বাংলোর ভেতরে কোনো ষষ্ঠীধারী লোকও আছে। কিন্তু খানসামাটা হয়তো কেবল বোবা নয়, কানেও শোনে না। কোনো উপায় না ভেবে পশ্চিম দিকের জানলাটা খুলে দিলাম। এতক্ষণে বৃষ্টিটা থেমে গেছে। আলোক সম্রাট সূর্যদেব অবসর গ্রহণ করেছেন বটে, কিন্তু বনবাসী জীবদের কাছে জ্যোৎস্নার আশীর্বাদ বর্ষণ করার জন্যে প্রতিপদের চাঁদ আর একটু পরেই হয়তো আত্মপ্রকাশ করবেন। এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের গল্প ডাকবাংলো। এখানে লেখক হঠাৎ একদিন জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে আবিষ্কার করলেন জঙ্গলের মধ্যে একটা ডাকবাংলো। সেখানে তিনি আশ্রয় নিলেন, কারণ বাইরে তখন বৃষ্টি শুরু হয়ে গেছে। কিন্তু ডাকবাংলোটা একটু অদ্ভুত ধরনের। দেখা যাক সেখানে লেখক কি কি অভিজ্ঞতার সম্মুখীন হন। গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল টকি পিক্স সাবস্ক্রাইব করুন, কারণ আপনার অনুপ্রেরণাই আমাদের সাহায্য করবে প্রতি শনিবার একটি নতুন গল্প আপনাকে উপহার দেওয়ার। ধন্যবাদ। দিনের পাখিরা বাসায় ফিরে গিয়েছে। ছায়ামলিন আকাশের গায়ে একে একে দেখা যাচ্ছে পেঁচা এবং বাদুড়। আরও খানিক তফাতে আবছায়ার ভেতর দিয়ে জঙ্গলের আরও ঘন অন্ধকারের মধ্যে গা ঢাকা দিলেও হয়তো একদল হায়না। বনস্পতির আর্তনাদের মধ্যে মর্মর ধ্বনি ছাড়া কোথাও আর কোনো শব্দ নেই। এ যেন এক
অমানুষের দেশ। বাংলোর ভেতরেই আছে একটা ইদারা, অর্থাৎ কুয়ো। জলাভাবে গলা তখন শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। ইদারা দেখেই তৃষ্ণা যেন আরো দ্বিগুণ হয়ে উঠল। এদিকে খানসামারও কোনো দেখা নেই, তাই তার অপেক্ষায় না থেকে আমি নিজেই উঠে গেলাম ইদারার কাছে। ইদারার পাশেই ছিল দড়ি বাঁধা একটা বালতি। বালতি তুলে নিয়ে ইদারার গহরে দৃষ্টিপাত করলাম এবং সাথে সাথে দারুণ আতঙ্কে বিদ্যুৎ স্তম্ভের মতো দাঁড়িয়ে পড়লাম। কোথাও কেউ নেই, নিজের দেহের কোনো জায়গাতেও কারোর স্পর্শ অনুভব করলাম না। কিন্তু চুম্বকের যেন এক অদৃশ্য আকর্ষণ, লোহাকে যেমন টানে ঠিক সেইভাবেই কোনো অদৃশ্য শক্তি যেন আমাকে ইদারার দিকে সজোরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। হতভম্বের মতন চারিদিকে ফিরে ফিরে তাকাতে লাগলাম। না, সামনে পেছনে বাঁয়ে ডানে কেউ কোথাও নেই। তবে 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 কি এটা আমার মনের ভুল? আবার ইদারার ভেতরে উঁকি মারলাম এবং আবার সেই অসম্ভব ভয়াবহ আকর্ষণ। এবারে রীতিমতন জোর করে সেই অদৃশ্য শক্তির আকর্ষণ থেকে নিজেকে ছিনিয়ে বার করে আনলাম। সারাদিন রোদে ঘুরে ঘুরে আমার মাথা কি বিগড়ে গেছে? আমি কি পাগল হয়ে যাচ্ছি? আর ইদারার কাছে দাঁড়াতে ভরসা হলো না। তৃষ্ণার কথা ভুলে দ্রুত পায়ে সোজা বাংলোর ভিতরে ফিরে আসলাম। মনের ভুলে কে পাতালে প্রবেশ করতে চায়? বাইরেটা ঝাপসা হয়ে এসেছে, ঘরের ভেতরে ঘন হয়ে উঠেছে অন্ধকার। কিন্তু কি মুশকিল, এখনো তো বুড়ো খানসামার দেখা নেই। আজ যে আলো না জ্বললে চলে না। আচমকা বাইরে থেকে একটা কুকুরের তারস্বরে চিৎকার শোনা গেল। সে যে কি মর্মভেদী বিভৎস চিৎকার, ভাষায় তা বোঝানো যাবে না। জানলার কাছে গিয়ে দেখি ইদারার উঁচু পাড়ের ওপরে একটা কুকুরের অস্পষ্ট মূর্তি। আকাশের দিকে মুখ তুলে সে এমন একটা একটানা আর্তনাদ করছিল যে কেঁপে কেঁপে উঠছিল চারিদিক। সেই বিশ্রী ক্রন্দনের অপার্থিবতায় আমার বুকটা এক অমঙ্গলের আশঙ্কায় ছ্যাঁত করে উঠল। এমন সময় দড়াম করে দরজাটা বন্ধ হয়ে গেল। ছুটে গিয়ে দরজা ধরে অনেক টানাটানি করলাম, কিন্তু কিছুতেই দরজাটা খুলল না। প্রচন্ড ক্রুদ্ধ হয়ে চিৎকার করলাম, খানসামা কোথায় তুমি? কে দরজা বন্ধ করলো? শিগগিরই খুলে দাও, আমার সাথে কোনো চালাকি চলবে না, আমার কাছে বন্দুক আছে। কিন্তু কেউ দরজা খুলল না। আচম্বিতে ঘরের মধ্যে যেন তুষার বৃষ্টি শুরু হলো। হাড়ে হাড়ে জাগলো কাঁপুনি। এসব কি? আজ কি এখানে সম্ভব ও অসম্ভবের ব্যবধান ঘুচে গেছে? এইবারে যে ভয় পেলুম তা অস্বীকার করতে পারবো না। ঘর তখন অন্ধকার, একটুখানি আলোর আভাস ছিল কেবল জানলার কাছে। শিউরে শিউরে পায়ে পায়ে জানলার দিকে এগিয়ে গেলাম। বাইরে কুকুরটা তখনও পরিত্রাহী চিৎকার করছে। সহসা ঘরের এক কোণ থেকে ক্ষণক্ষণ গলায় কে খিলখিল করে হেসে উঠল এবং তারপরে শুনলাম মাটির উপরে লাঠি ঠকঠকিয়ে কে যেন এগিয়ে আসছে আমার দিকে। ভাগ্যিস বাংলোর জানলা ছিল গড়াধীন। মারলুম এক বাইরে লাফ। সঙ্গে সঙ্গে ইদারার পাড়ের উপরে সেই কুকুরটার ঝাপসা মূর্তিটাও নিচের দিকে ঝাঁপিয়ে পড়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তার দুই চোখে জ্বলছে আগুনের গুলি এবং তার কণ্ঠে জাগছে সেই ক্ষুধার্ত আর্তচিৎকার। দিক বিদিক জ্ঞান হারিয়ে মনের মধ্যে দিয়ে আমি প্রাণপণ ছুটতে লাগলাম। কিছুদিন পরের কথা, শহরের এক বয়স্ক মানুষের কাছে শুনলাম মাস কয়েক আগে ওই ডাক বাংলোর খানসামা দুর্ভাগ্যবশত ইদারার জলে পড়ে যান এবং সঙ্গে সঙ্গে তার প্রভুভক্ত কুকুরটাও জলে ঝাঁপ দেয়। তাদের দুজনের কেউই বাঁচেনি। সেই থেকে ওই ডাক বাংলোর বদনাম হয়েছে। ওখানে ভয়ে আর কেউ বাস করে না।
কিন্তু এসব হচ্ছে বাজে কথা। আমার বিশ্বাস ডাকবাংলোর খানসামাটা উন্মাদগ্রস্ত, এবং ইদারার ওই অদৃশ্য আকর্ষণ, ঘরের ভেতরে তুষার বৃষ্টি ও কুকুরের চোখের আগুন, এসব হচ্ছে আমার ক্ষুধার্ত, তৃষ্ণাকাতর, রৌদ্র ও পথভ্রমে শ্রান্ত দেহের মধ্যে মনোবিকারের একটা প্রতিক্রিয়া মাত্র। তবে আমার ধারণাটা সত্যি কিনা পরীক্ষা করার জন্যে আর কোনো দিন ঘটনাস্থলে ফিরে যাওয়া হয়নি।